শিশু ধর্ষণের বিচার 180 দিনে শেষ করার নির্দেশ হাইকোর্টের। সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা, সোচ্চার শিক্ষার্থীরা। বিএসইসি চেয়ারম্যান সহ কমিশনের পদত্যাগ দাবি থেকে সরে এসেছেন কর্মকর্তা কর্মচারীরা। 7টি সংস্থার প্রতিনিধিদের বৈঠক। বাংলাদেশে নতুন সরকার এলে ঢাকা দিল্লি সম্পর্কে পরিবর্তন হতে পারে মন্তব্য ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের মামলা 180 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার মাসিফ হুসাইন। পরে শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেয় হাইকোর্ট। এ সময় হাইকোর্ট বলেন, যারা শিশুটির ছবি প্রকাশ করেছেন তারা আইন ভাঙছেন, এটা অন্যায়। এ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা মাগুরা সদর থানায় মামলা করেছেন। এতে 4 আসামির সবাইকে গ্রেফতার করেছে পুলিশ। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে শিশুটিকে দেখতে গিয়ে তিনি এই নির্দেশ দেন। চিকিৎসকরা জানান, এখনও জ্ঞান ফেরেনি শিশুটির। শনিবার শিশুটিকে ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে নেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সহ বেশ কিছু দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ক্ষোভে উত্তাল শিক্ষার্থীরা। সর্বোচ্চ শাস্তি দাবি অপরাধীর। রবিবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজু ভাস্কর্যের সামনে মিছিল বের করে শিক্ষার্থী ও শিক্ষকরা। নিপীড়ন বন্ধ না হওয়ায় বর্তমান সরকারের সমালোচনা করেন বিক্ষোভকারীরা। বর্তমান অবস্থার জন্য সরকারের সমালোচনা করেন তারা। ধর্ষণের বিচার দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও। পুঁজি বাজারের নিয়ন্ত্রক সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসিতে চলমান অস্থিরতা বিষয়ে সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন ডিএসসি, সিএসসি, ডিবিএ, সিডিবিএল সহ 7টি সংস্থার প্রতিনিধিরা। সকাল 11:15টার দিকে বিএসইসি ভবনে শুরু হয় বৈঠক, চলে প্রায় 2.5 ঘণ্টা। এতে শেয়ার বাজার ও নিয়ন্ত্রক সংস্থার চলমান সংকট নিরসন নিয়ে আলোচনা হয়। এদিকে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ কমিশনের পদত্যাগ দাবি থেকে সরে এসেছেন বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে তারা কাজে ফেরেন, তবে যেসব কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তারা ফেরেননি। বিএসইসি কার্যালয়ে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। চট্টগ্রাম মহানগরীতে দৃষ্টান্ত হয়ে উঠছে বিদ্যানন্দ ও সিটি কর্পোরেশনের বিনামূল্যে ইফতার আয়োজন। ভেদাভেদ ভুলে নানা শ্রেণী পেশার মানুষ ইফতার করছেন একসাথে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। ছোলা, বেগুনি, পেঁয়াজু, খেজুর, ডিম চপ, ফিরনি, মুড়ি সহ নানা পদে সাজানো হচ্ছে ইফতারের প্লেট ও প্যাকেট। দম ফেলার ফুরসত নেই স্বেচ্ছাসেবকদের। রোজার প্রথম দিন থেকেই এই আয়োজন করছে বিদ্যা আনন্দ ফাউন্ডেশন। ইফতারের সময় হতেই সবার সাথে এক টেবিলে ধনী গরিব সহ নানা শ্রেণী পেশার মানুষ। বিনামূল্যে স্বাস্থ্যসম্মত ইফতার পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ ও শ্রমজীবীরা। খেজুর আছে, চনা আছে, মুড়ি আছে, মেদান আছে, সব আছে। আমরা রোজা থেকে ইফতার করি, আমাকে শান্তি। এক ধরনের একটা রিজিক, এই রিজিকটাও কে দিতে পারতেছে, দিতেছে, এটাও অনেক আলহামদুলিল্লাহ। সন্ধ্যায় ইফতারও করাইছে, আবার সকালে আবার স্যারিও খাওয়াইছে রাতে বলবাইতে। পথঘাটে যারা থাকেন তাদের সম্ভব হয় না, তো এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে একটা মানুষের প্রতি উপকার। সব লোকে ইফতার করতেছে, এখানে কোনো বাদ বিচার নাই, সবাই আসতেছে, খাচ্ছে, কোনো ইয়ে নেই, সুন্দর। অনেক সময় আমরা তারা হুয়ার জন্য ভিতরে যাইতে পারি না বা ইফতার করার সম্ভব হয় না টাইম মতো, তো এই ধরনের আয়োজন করাটা ভালো আর কি। প্রথম মধ্যে এই ধরনের ইফতারি করলে তো এটার মতো সোয়াব, এটার মতো ভালো আর কিছু হয় না। সব মানুষের জন্য ইফতার নিশ্চিতের এই প্রচেষ্টা শেষ রোজা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এখানে ইফতার করে, এটা বিনামূল্যে। এখানে আমরা আমাদের যেমন 1 টাকায় আহার আছে, 1 টাকার বিনিময়ে যে আমরা খাবারটা দিই, এই ইফতারের ক্ষেত্রে সেটা একদমই বিনামূল্যে। এখানে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। জ্যামের কারণে নির্দিষ্ট জায়গায় বা তার বাড়িতে যায় ইফতারটা ভাঙতে পারতেছে না, রোজাটা ভাঙতে পারে না, তো আমরা বাস
এবং এই বিভিন্ন যে গাড়িগুলো আছে গাড়িতে আমরা ইফতারগুলো পৌঁছায় দিচ্ছি। আয়োজন স্থলের আশেপাশে পথচারীদের মাঝেও বিতরণ করা হয় ইফতার। বিদ্যানন্দের সাথে এসব কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রতিদিন 500 মানুষকে ইফতার করানোর পাশাপাশি সেহরিতেও থাকে অন্তত 100 মানুষের আয়োজন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। অন্যদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মায়ের করা মামলায় 4 আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদালত ফটকে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, শনিবার দুপুরে শিশুর মা বাদী হয়ে 4 জনকে আসামি করে মামলা করেছেন। গ্রেফতারকৃত শিশুটির বড় বোনের শ্বশুর হিট্টু শেখ, দুলাভাই সজীব শেখ, তার বড় ভাই রাতুল শেখ ও হিট্টু শেখের স্ত্রী জয়দা খাতুনকে শনিবার কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়। এই সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট সব্যসাচী তাদেরকে কারাগারে পাঠান। এদিকে ধর্ষকদের বিচার দাবিতে রবিবার সকাল থেকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা ও বিভিন্ন নারী সংগঠন। এতে আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়। নারী নির্যাতন ও ধর্ষণের বিচার নিশ্চিতে নানা স্লোগান দেন বিক্ষুব্ধরা। ধর্ষকদের ফাঁসির দাবি জানান তারা। সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার হামলায় নিহত বাংলাদেশি যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার রাতে বিজিবির সাথে বিএসএফ এর পতাকা বৈঠক হয়। ভারতেই শাহেদ মিয়ার ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি আব্দুল আওয়াল। শুক্রবার ভোররাতে কানাইঘাট সীমান্তের ওপারে লাইজুরি বাসকোনা এলাকায় ভারতে প্রবেশ করেন শাহেদ সহ বেশ কয়েকজন। সে সময় ভারতীয় খাসিয়াদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খাসিয়ারা শাহেদকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দখল দূষণে মরতে বসেছে নড়াইলের চিত্রা নদী। তালিকাভুক্ত দখলদারদের উচ্ছেদে নেই কোনো পদক্ষেপ। এছাড়া নদী পাড়ের অসংখ্য বাড়ির পয়ঃনিষ্কাশনের পাইপ দেওয়া হয়েছে নদীর ভেতরে। তারিকুজ্জামান লিটুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নড়াইলের ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতীক চিত্রা নদী। এর পাড়ে বসেই ছবি আঁকতেন শিল্পী এস.এম. সুলতান। শিশুদের নিয়ে শিশু স্বর্গ নৌকা ভাসাতেন। এখনও বর্ষায় চলে নৌকা বাইচ প্রতিযোগিতা। কালের আবর্তে রূপ যৌবন সবই হারিয়েছে এই নদী। কুষ্টিয়ার কালীগঙ্গা নদী থেকে চিত্রা নদীর উৎপত্তি। সেখান থেকে ঝিনাইদহ মাগুরা হয়ে প্রায় 130 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটি শাখা খুলনার ভৈরবের সাথে আর অন্যটি মিলিত হয় কালিয়ার গাজীরহাটে নবগঙ্গার সাথে। কিন্তু দখল দূষণে মৃতপ্রায় এই নদী। দখলদারদের উচ্ছেদে প্রশাসনের পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ নড়াইলবাসী। চারিপাশে চড়াট করে দখল দাঁড়িয়ে গেছে, ময়লা আবর্জনা করতেছে বেশি, অত্যাচার বেশি আসছে। ছোট এগুলি যে পরিস্থিতি হয়। আগে রুই মাছ পাইছি, কাতলা মাছ পাইছি, বাইলে মাছ পাইছি, বাইন মাছ পাইছি, চিংড়া মাছ পাইছি, সরপুটি পাইছি, রায়েক পাইছি। আর এখন তা বলতে কিচ্ছু নেই। আছে 2-1টা গুঁড়ো ফুটি, 2-1টা গুঁড়ো চিংড়া আর 2-1টা বাইলে। বাথরুমের থেকে শুরু করে যাতে ময়লা ড্রেনের পানি মানে সব নদীতে ফেলে। এর যদি না ফেলে তাহলে আমার নদীর পানিটা আমার ভালো থাকবে, আমাদের আয় ইনকামও ভালো হবে, মাছও অনেক পাবো আমরা। এই ময়লা পানিতে মানে পানিতে দেওয়ার জন্যই এই পানিটা দূষিত হয়ে যাচ্ছে, আমাদের মাছ থাকতেছে না। চিত্রা নদী ছিল আগে নড়াইল জেলার একটা প্রাণ কেন্দ্র। এখানে মানুষ সবাই ধীরে সুস্থে সবাই মানুষ যার যার কর্মব্যস্ত শেষে এখানে গোসল করত। তার আগে সাবেক যে যৌবন ছিল সেটা এই চিত্রা নদীর এখন আর যৌবন নেই। দুই পাড়ে দখল দেওয়ার কারণে এবং ময়লা আবর্জনা ফেলার কারণে পানি হয়ে গেছে দূষিত। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। নদীর দুই পাড়ে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আমরা আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আহ্বায়ক করে একটি সাব কমিটি গঠন করে দিয়েছি। তারা অবৈধ দখলদার শনাক্ত করবে। এই দূষণমুক্ত করার বিষয়ে যে আমরা সাব কমিটি গঠন করে দিয়েছি, তারা মোটামুটি 25 কর্মদিবসের মধ্যে তারা কি করবে সব কাজ তারা মোটামুটি করে আমাকে একটা প্রতিবেদন তারা সাবমিট করবে এবং এই বিষয়ে তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। ভূমিদস্যুদের কবল থেকে চিত্রা নদীকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ দেখার অপেক্ষায় নড়াইলবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। ধন্যবাদ।